এবার আমরা মেমোরি অ্যালোকেশনের একটা স্ট্র্যাটেজি দেখব, যেটার নাম হচ্ছে পেজিং। এই পেজিংটা কি? আমরা তো একটু আগে মেমোরি অ্যালোকেশন যখন দেখতেছিলাম, আহ, আমরা বা আগে যখন মেমোরি অ্যালোকেশন দেখতেছিলাম, তখন আমরা অনেকগুলো প্রবলেম কিন্তু পেয়েছি। অনেকগুলো প্রবলেম দেখেছি, যেখানে দেখলাম যে এই যে কন্টাজিয়াস না হলে প্রবলেম, শাফল করতে হবে, জায়গা বেশি থাকে কম থাকে। তো এই প্রবলেম গুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই মোটামুটি স্ট্র্যাটেজিতে আসছে, সেটা হচ্ছে পেজিং। পেজিং হচ্ছে গিয়ে আমার এই যে মেমোরি, সেই মেমোরিকে চাঙ্কে বা ফ্রেমে ভাগ করা। পেজিং স্ট্র্যাটেজিটা হচ্ছে আমার লজিক্যাল মেমোরিকে ভাগ করা, আবার ফিজিক্যাল মেমোরিকেও ভাগ করা। ফিজিক্যাল মেমোরিকে ফিক্স সাইজ ব্লকে ভাগ করতে হবে। সেই ব্লকগুলোর নাম দিব আমরা ফ্রেমস। আর লজিক্যাল মেমোরিকেও ফ্রেম সাইজের সমান সমান ফিক্স সাইজ ব্লকেই ভাগ করতে হবে। লজিক্যাল মেমোরি ব্লকগুলোর নাম দিব আমরা পেজ। সেটা কিভাবে কাজ করে একটু দেখি। এখানে আমরা পরে আসতেছি যে পেজকে কিভাবে ট্রান্সলেট করে, সেটা পরে আসতেছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লজিক্যাল মেমোরিকে, আর প্রসেসের যে মেমোরিটা আছে সেই মেমোরিকে চারটা ভাগে ভাগ করছে। আবার আমার ফিজিক্যাল মেমোরিকেও অনেকগুলো ভাগ আছে, সেগুলোকে ফ্রেমে ভাগ করছে। তার মানে লজিক্যাল মেমোরিকেও ভাগ করা হয়েছে, ফিজিক্যাল মেমোরিকেও ভাগ করা হয়েছে। এখন আমার যে লজিক্যাল মেমোরিটা আছে, লজিক্যাল মেমোরি আমার প্রসেসের মেমোরিটাকে আমি চার ভাগে ভাগ করেছি, এই জন্য এটা হচ্ছে পেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেজ আছে চারটা। আর এখানে আমাদের যে ফিজিক্যাল মেমোরি, সেটাও এখানে আমি দেখতে পাচ্ছি, যেটা বলা হয়েছে যে পেজের সাইজ আর ফ্রেমের সাইজ সেম হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেজের সাইজ ঠিক সমান সাইজেরই আসলে ফ্রেম। তার মানে এই যে আমি ফ্র্যাগমেন্টে ভাগ করছি, আমি যে চাঙ্কে ভাগ করছি, আহ, পুরো মেমোরি, ফিজিক্যাল মেমোরিকে বা লজিক্যাল মেমোরিকে। লজিক্যাল মেমোরির ক্ষেত্রে তো আমি দেখছি পেজ, আর ফিজিক্যাল মেমোরির ক্ষেত্রে বলছি ফ্রেম। পেজ আর ফ্রেম হচ্ছে সমান, এটা হচ্ছে কনসিডার করতেই হবে। এই জিনিসটা বুঝতে হবে। এবার হচ্ছে কি পেজ টেবিল, এই জিনিসটা কি? আমরা দেখতে পাচ্ছি পেজ জিরো, এখানে হচ্ছে পেজের ইন্ডেক্স নাম্বার, এটা 0 1 2 3, পেজ জিরো। পেজ জিরো আছে হচ্ছে গিয়ে, পেজ জিরো হচ্ছে 1 নাম্বার ফ্রেম, পেজ ওয়ান হচ্ছে 4 নাম্বার ফ্রেম, পেজ টু হচ্ছে 3 নাম্বার ফ্রেম। এখানে আমরা যদি তাকে একই দেখতে পাচ্ছি ফ্রেমে। যেমন পেজ জিরো ছিল 1 নাম্বার ফ্রেম, দেখতেছি 1 নাম্বার ফ্রেমে আছে পেজ জিরো। যেমন পেজ টু ছিল 3 নাম্বার ফ্রেমে, আমরা আসলে 3 নাম্বার ফ্রেমে যে দেখতে পাচ্ছি পেজ টু। তার মানে এই যে পেজিং যে টেবিলটা আছে, পেজিং টেবিলটা আসলে এই যে ট্যাগিং এর কাজটা করে আসলে, যে লজিক্যাল মেমোরির কত নম্বর পেজ, কত নম্বর ফ্রেম। এতে করে কি লাভ হচ্ছে? লাভটা হচ্ছে যে আমরা যে এই যে কন্টাজিয়াস প্রবলেমটা দেখেছিলাম, এই দেখেছিলাম, সেই দেখেছিলাম। এখন আমার যদি সিনারিও এরকম হয় যে আমার এরকম আছে, আমার প্রসেস, আমি সাপোজ এটা হচ্ছে গিয়ে আমার একটা প্রসেস, যেটাতে 3টা পেজ আছে। প্রসেস ওয়ান, প্রসেস ওয়ান, প্রসেস ওয়ান। প্রসেস ওয়ানের 3টা পেজ, সবগুলো পেজের সাইজ একই, যদি আমি ডিফারেন্ট রাখতেছি। এটা প্রসেস টু, এর 3টা পেজ। আর সাপোজ প্রসেস থ্রি এর 3টা পেজ, প্রসেস থ্রি এরও 3টা পেজ। এখন এটা তো প্রসেস ওয়ানের মেমোরি, প্রসেস টু এর মেমোরি লাগবে, প্রসেস থ্রি এর মেমোরি লাগবে। এটা এদের মেমোরিকে, লজিক্যাল মেমোরিকে আমি পেজে ভাগ করেছি। আর এটা হচ্ছে আমার ফিজিক্যাল মেমোরি, এটা হচ্ছে আমার ফিজিক্যাল মেমোরি। তাহলে প্রসেস ওয়ানের মেমোরিকে আমি যদি এভাবে দিই, ফিজিক্যাল মেমোরিতে প্রসেস ওয়ান, প্রসেস ওয়ান, সরি প্রসেস ওয়ান, প্রসেস ওয়ান, এটা হচ্ছে তাহলে ফ্রেমে, ফিজিক্যাল মেমোরির চাঙ্কটাকে বলবো ফ্রেম। এরপর প্রসেস টু,
প্রসেস টু টু প্রসেস টু, এরপর প্রসেস থ্রি আর প্রসেস থ্রি। আচ্ছা, এখন সাপোজ আমাদের প্রসেস টু এর কাজ শেষ, তাহলে এটার ফ্রেম গুলো খালি হয়ে যাবে। প্রসেস টু এর কাজ শেষ, এটার ফ্রেম গুলো খালি হয়ে যাবে। আর সাপোজ একটা নতুন প্রসেস এসেছে, প্রসেস ফোর, তখন আবার এই যে খালি ফ্রেমে এই প্রসেস ফোর এর পেজগুলো জন্য প্রসেস ফোর এই খালি ফ্রেমে অ্যালোকেটেড হয়ে যাবে। এটা একটা কথা। আর যে কন্টিজিয়াস প্রবলেমটা ছিল সেটা যদি এরকম হয়, যেটা আমি বলছিলাম, সাপোজ প্রসেস ওয়ান প্রসেস ওয়ান, একটু আগে যেটা নতুন এসেছে প্রসেস ফোর প্রসেস ফোর, সাপোজ আমি আরো লিখলাম প্রসেস টু প্রসেস টু আর প্রসেস থ্রি প্রসেস থ্রি। এটা হচ্ছে আমার ফিজিক্যাল মেমোরি। অর্থাৎ এই যে এইখানে ঠিক এই যে প্রসেস ওয়ান গুলো এখানে গিয়েছে পেজ থেকে, ভার্চুয়াল মেমোরি বা লজিক্যাল মেমোরি থেকে ফিজিক্যাল মেমোরিতে গিয়েছে, এই যে প্রসেস থ্রি গিয়েছে ফিজিক্যাল মেমোরিতে, পেজ থেকে কিভাবে ফ্রেমে যাচ্ছে সেই ট্রানজেকশনটা দেখাচ্ছি আর কি, গিয়েছে। এখন সাপোজ এই প্রসেস ওয়ান এর কাজ শেষ, প্রসেস টু এরও কাজ শেষ, তাহলে এই তিনটা ফ্রেম আর এই তিনটা ফ্রেম খালি হয়ে গেছে। এখন আমার আরেকটা প্রসেস এসেছে যেটার হচ্ছে ছয়টা পেজ, যেটা হচ্ছে বড় প্রসেস, যে মেমোরি বেশি লাগবে, তারপর পেজ বেশি লাগবে, ছয়টা। প্রসেস সিক্স নাম দিলাম, প্রসেস সিক্স, অর্থাৎ এই প্রসেস সিক্স এর যে ভার্চুয়াল বা লজিক্যাল অ্যাড্রেস সেইখানে পেজ আছে ছয়টা। এখন এটা কন্টাজিয়াস মেমোরি হলে কি হতো, যে একসাথে খালি জায়গা লাগতো, কিন্তু এইখানে এই ক্ষেত্রে পেজিং এর ক্ষেত্রে এই কন্টাজিয়াস ব্যাপারটা নাই। এই যে প্রসেস সিক্স এর তাহলে ছয়টা পেজ মানে ছয়টা ফ্রেম লাগবে ফিজিক্যাল মেমোরিতে, সে কিন্তু ঠিকই, যেহেতু ছয়টা ফ্রেম ভিন্ন ভিন্ন জায়গায় খালি, সেটা কি হয়েছে, সে চলে যেতে পারবে এখানে সে ছয়টা, প্রসেস সিক্স এর ছয়টা এর মধ্যে তিনটা যাবে ফ্রেম, আর এই খালি ফ্রেমের মধ্যে বাদ বাকি তিনটা পেজ চলে যাবে, প্রসেস সিক্স। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই কন্টাজিয়াস প্রবলেমটা আরো সলভ হয় এই পেজিং মডেলের মাধ্যমে। তো পেজিং টেবিল দিয়ে কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি যে কোন পেজটা কোন ফ্রেমে যাবে, সেই ম্যাপিংটা পেজিং টেবিলে হয়। আর যেটা বলেছিলাম যে একটু পরে আলোচনা করছি, সেটা হচ্ছে যে এই পেজের অ্যাড্রেসিংটা কিভাবে হয়, লজিক্যাল অ্যাড্রেসিংটা হয় পেজ নাম্বার আর পেজ অফসেট দিয়ে। এই পেজ নাম্বার আর পেজ অফসেটের মাধ্যমে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসিংটা পাই। পেজ নাম্বার হচ্ছে ইন্ডেক্সটা, পেজ নাম্বার হচ্ছে পেজের ইন্ডেক্স, মানে কত নাম্বার পেজ, যেটা পি দিয়ে প্রকাশ করি। আর পেজ নাম্বার এখানে এম থেকে এন দিয়ে বলেছে, এম থেকে এম রেঞ্জের মধ্যে হবে। আর পেজ অফসেট আমরা ডি দিয়ে প্রকাশ করি, এখানে সাপোজ এন, পেজ অফসেটটা হচ্ছে কি আসলে কত নাম্বার ইন্ডেক্সের পরে কত ঘর যেতে হবে সেটা, যেটা আমি একটু পরেই দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পেজিং হার্ডওয়্যার, অর্থাৎ পুরো ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করছে। সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে, সেই লজিক্যাল অ্যাড্রেসের পেজ নাম্বার আছে আর পেজ অফসেট আছে, পি আর ডি আছে। এই পি আর ডি থেকে পি দিয়ে পেজ জিং টেবিল থেকে পি আর ডি দিয়ে সে কত নম্বর পেজ সেটা বের করছে, সেই ফ্রেম নাম্বারটা নিয়ে জাস্ট ডি যোগ করে দিচ্ছে, এরপর সে ফিজিক্যাল অ্যাড্রেসে ফ্রেমে চলে যাচ্ছে। আমি একটু দেখাচ্ছি এটা কিভাবে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা পেজ 4 বাইটের, 4 বাইটের 4টা পেজ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, প্রত্যেকটা পেজ হচ্ছে 4 বাইটের, কারণ ইউজিং এ পেজ সাইজ অফ 4 বাইটস। 4 বাইটের পেজ, 0 1 2 3 এগুলো প্রত্যেকটা পেজের একটা করে বাইট, একটা বাইট একটা বাইট, তাহলে পেজ 4 বাইটের হলে ফ্রেমও কিন্তু ফ্রেমও 4 বাইটেরই হবে। এখন মোট ফিজিক্যাল মেমোরি হচ্ছে 32 বাইট, মোট ফিজিক্যাল মেমোরি 32 বাইট। এখন পেজ যেহেতু 4 বাইট, তার মানে ফ্রেমও হবে 4 বাইট করে,
তাহলে মোট ফিজিক্যাল মেমোরি, এটা তো আমার প্রসেসের লজিক্যাল মেমোরি আর কি। আর মোট ফিজিক্যাল মেমোরি হচ্ছে 32 বাইট। তাহলে যেহেতু 4 বাইট করে ফ্রেম হবে, তাহলে মোট 32 বাইটে কয়টা ফ্রেম ধরবে? 32 বাই 4, 8। 8টা ফ্রেম হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8টা ফ্রেম দেখতে পাচ্ছি। তো এখন আমার পেজ হচ্ছে 4টা, প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 4 বাইট করে দেখতে পাচ্ছি। 1 বাইট 1 বাইট 1 বাইট 1 বাইট 4 বাইট করে দেখতে পাচ্ছি। এবং পেজ টেবিল দেওয়া আছে 05162132, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 0 নাম্বার যে পেজটা, এটা হচ্ছে 0 নাম্বার পেজ, এটা 1 নাম্বার পেজ, এভাবেই আমরা নাম্বারিং করবো 2 আর 3 নাম্বার পেজ। তো 0 নাম্বার পেজের আমরা সব দেখতে পাচ্ছি যে 0 নাম্বার পেজের ফ্রেমটা কত? 5। এখানে পেজ টেবিলে দেওয়া আছে 0 নাম্বার পেজের ফ্রেমটা হচ্ছে 5। তাইলে এখানে 0 1 2 3 4 5, এখানে দেখতে পাচ্ছি আমরা পঞ্চম ফ্রেমে যে এই যে 0 নাম্বার ফ্রেম পেজের যে কন্টেন্ট এ বি সি ডি, সেখানে কিন্তু আমরা এখানে পঞ্চম ফ্রেমে যে এবিসিডি দেখতে পাচ্ছি। তো এই যে এইটার এই এইখানে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা 20 বা এখানে ফিজিক্যাল অ্যাড্রেসটা 8, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা আসলে আমরা কিভাবে পেলাম? পেজ টেবিল দেওয়া থাকলেও কিভাবে পেলাম সেটা আমরা একটু ক্লিয়ার করতে হয়, সেটা ক্লিয়ার করছি। তো এটা একটা সূত্র আছে, সূত্রটা খুবই সিম্পল। আমাদের, আমি একটু আগে যে আলোচনা করেছি যে পেজের কি থাকে, পেজ নাম্বার থাকে, আর হচ্ছে পেজ অফসেট থাকে। একটা হচ্ছে পেজ নাম্বার আর পেজ অফসেট, যেটা আমরা এই যে এখানে দেখানো পেজ নাম্বার আর পেজ অফসেট, এর মাধ্যমে কিন্তু আমরা এটা বের করতে পারি। কিভাবে? আমাদের একটা সূত্র আমরা ইউজ করব, একটু খেয়াল করি। ফ্রেম ইনটু পেজ সাইজ, এটা প্লাস অফসেট, ওই যে পেজ অফসেট যেটা পেয়েছি সেটা। ফ্রেম ইনটু পেজ সাইজ প্লাস অফসেট, এটা হচ্ছে আমাদের সূত্র ফিজিক্যাল অ্যাড্রেস বের করার। এখন আমাদের যেমন আমরা যদি বের করতে চাই এই 0 নাম্বার পেজের অ্যাড্রেস যদি বের করতে চাই, এই যে আমরা যদি বলি 0 নাম্বারের, আমরা যদি জাস্ট বলি যে এই 3 নাম্বার বাইটের অ্যাড্রেস কত, বাইট নাম্বার 3 এর অ্যাড্রেস কত, ঠিক আছে, এটা যদি আমরা বলি তাহলে কি করতে হবে? আমাদের বাইট হচ্ছে 3, এর অ্যাড্রেস কত? বাইট 3টা কার আন্ডারে, কোন পেজের আন্ডারে? পেজ নাম্বার 0 আন্ডারে। পেজ নাম্বার 0 আন্ডারে। পেজ নাম্বার 0 হচ্ছে কত নম্বর ফ্রেম? পেজ নাম্বার 0 হচ্ছে পঞ্চম ফ্রেম, 5। তাহলে আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে ফ্রেম হচ্ছে 5, পেজ নাম্বার 0 হচ্ছে, যেহেতু 5 আছে, ফ্রেম হচ্ছে 5 ইন্টু পেজ সাইজ, পেজ সাইজ হচ্ছে 4 বাইট, 4 প্লাস অফসেট। অফসেটটা আমি বলেছিলাম যে কত নাম্বার ঘরে আছে সেই পেজের, এটাই হচ্ছে তার অফসেট। এই যে এই থ্রি, বাইট নাম্বার 3 আসলে কোথায় আছে? অফসেট হচ্ছে 0 1 2 3। আবার দেখি অফসেটটা হচ্ছে 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্সে আছে, তাইলে অফসেট হবে 3। তাইলে 5 × 4 হচ্ছে 20, ইজ ইকুয়াল টু 20 প্লাস 3 ইজ ইকুয়াল টু 23। তাহলে এই যে বাইট নাম্বার 3 আসলে লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে যার 3, সেই 3 নাম্বার লজিক্যাল অ্যাড্রেসের ফিজিক্যাল অ্যাড্রেস হবে আমাদের সূত্র অনুযায়ী 23। তাহলে এই যে আমরা দেখলাম এই যে 20, এ আছে 20-এ, বি আছে 21-এ, সি আছে 22-এ, আর ডি আছে আসলে 23-এ, কারণ ই হচ্ছে আবার 24। তাহলে আমরা দেখতে পেলাম যে এই সূত্র দিয়ে এই 3 নাম্বার লজিক্যাল অ্যাড্রেসের ফিজিক্যাল যেই বাইটটা আছে সেটার ফিজিক্যাল অ্যাড্রেস আমরা 23, সেটা বের করে ফেললাম। এবার আমরা আরেকটা দেখতে পারি, সাপোজ আমরা আই এরটা বের করবো, যে 8, 8, 8টা আমার হিসাবে কত? পেজ নাম্বার কত? 2, যেটার বাইটের লজিক্যাল অ্যাড্রেস 8, সেই বাইটটার পেজ নাম্বার হচ্ছে 2। তো পেজিং টেবিলে চলে যাই, 2 নাম্বার পেজ হচ্ছে কয় নাম্বার ফ্রেম? 1 নাম্বার ফ্রেম। তাহলে আমাদের সূত্র আবার ফালাই, সূত্র হচ্ছে ফ্রেম ইনটু পেজ, আবার লিখতেছি সূত্রটা, প্লাস অফসেট।
ফ্রেম হচ্ছে এই ক্ষেত্রে আই এর ক্ষেত্রে ফ্রেম হচ্ছে, এটা আমরা দেখলাম ফ্রেম হচ্ছে 1, তাহলে 1। আর পেজ সাইজ, এখানে তো পেজ সাইজ সূত্রে পেজ সাইজ হচ্ছে 4 বাইট। অফসেট, এখানে অফসেটটা কত ছিল, এই যে এটা তো 0 নাম্বার ঘর না, মানে এই পেজের শুরুর শুরুর বাইটটাই তো এই 8 নাম্বার বাইট, 2 নাম্বার পেজের শুরুর বাইট, তাইলে এখানে অফসেট হচ্ছে 0। তাহলে আমার মোট ফলাফল আসবে 4। তার মানে 4 নাম্বার ঘরে লজিক্যাল অ্যাড্রেস যার 8, তার ফিজিক্যাল অ্যাড্রেস হবে 4। এই যে 4, আমরা দেখতে পাচ্ছি আই এর ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 4। তো মিলে গেল। এইভাবেই আমরা এই সূত্রের মাধ্যমে পেজিং করে লজিক্যাল আর ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে পারছি, এবং আমরা পেজিং এর উপকারিতা দেখলাম। তো এই যে পেজ টেবিলের যে ইমপ্লিমেন্টেশনটা, এই ইমপ্লিমেন্টেশনটা দুইভাবে করা যায়। দুটো রেজিস্টার থাকে, পেজ টেবিল বেস রেজিস্টার, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে পিটিবিআর, আর পেজ টেবিল লেন্থ রেজিস্টার, যেটা হচ্ছে ইন্ডিকেটস দ্য সাইজ অফ দ্য পেজ টেবিল। তো এই এই দুটো রেজিস্টার দিয়ে করা যায় আর কি। এটা এক ধরনের ইমপ্লিমেন্টেশন, যে একটা হচ্ছে গিয়ে পেজ টেবিল, মানে পেজ টেবিলটা আমরা আসলে কোথায় রাখবো। একটা তো পেজ টেবিল আমাদের মেইন মেমোরিতে রাখতে পারি, মেইন মেমোরিতে রাখলে এই পেজ টেবিলের যেই তথ্যগুলো, সেই তথ্যগুলো পেজ টেবিলের লেন্থ, পেজ টেবিলের বেস, এই এই তথ্যগুলো যদি আলাদা আলাদা রেজিস্টারে রাখা হয় তাহলে এটা সম্ভব, এটা আলাদা আলাদা রেজিস্টারে রেখে সম্ভব। কিন্তু আমাদের যদি পেজ টেবিলটা খুব বড় হয়, পেজ টেবিলের যে পেজ টেবিল পয়েন্টস গুলো যদি অনেকগুলো পয়েন্ট থাকে, তাহলে আহ, এই আলাদা আলাদা রেজিস্টারে রাখাও সম্ভব না তথ্যটা। তো এইটার জন্য একটা আহ, মানে প্রত্যেকটা পেজের যদি ওয়ান ফর দ্য পেজ টেবিল এন্ড ওয়ান ফর দ্য ডেটা ইনস্টিটিউশন, তো এই দুইটা মেমোরি এর দরকার কিন্তু হয় এখানে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে যদি মেইন মেমোরিতেই আমার পেজ টেবিলটা থাকে, তাহলে আমাদের যেটা বুঝতে হবে যে একটা তো আমাদের প্রথমে শুধুমাত্র পেজ টেবিলটার রেজিস্টারটা বের করতে হবে, সেই রেজিস্টার থেকে ডেটা অ্যাকুইজিশন করতে হবে, এরপর আমার প্রধান ডেটার যে ভ্যালু সেটা অ্যাকুইজিশন করতে হবে। সো পেজ টেবিলের যে এইভাবে রেজিস্টারে ভ্যালু রাখা, এটা কিন্তু আসলে ইফিশিয়েন্ট না। তো এই প্রবলেমটা সলভ করা যায় ট্রান্সলেশন লুক অ্যাসেট বাফার দিয়ে, টিএলবি দিয়ে। এটা একটা বাফার সিস্টেম, আমরা যদি একটু দেখি। আহ, এখানে এই বাফারটায় দুটো আহ, সংখ্যা থাকবে, একটা হচ্ছে পেজ নাম্বার, একটা হচ্ছে ফ্রেম নাম্বার, দুটো তথ্য থাকবে। এই টিএলবি তে যে পেজ নাম্বার, যে কত নম্বর পেজ কত নম্বর ফ্রেম, ওই যে টেবিলটায় যে দুটো কলাম থাকতো, এই টিএলবি তে সেই বাফারটায় এই দুটো কলামই থাকবে, কিন্তু সবগুলো পেজের তথ্য এই টিএলবি তে থাকবে না। যেমন মানে রেজিস্টারটা যে প্রবলেমটা ছিল, যে আমার যদি আমি সবগুলো পেজের তথ্য সেই রেজিস্টারটায় রাখতে যাই, এরপর হচ্ছে কি আমার আবার সেই রেজিস্টারটা অ্যাক্সেস করতে হয়। অর্থাৎ আমি পেজিং এর মাধ্যমে যদি কোনো ডেটা স্টোর করে রাখি, সেই ডেটাটার অ্যাক্সেস পেতে হলে আমার প্রথমে পেজ টেবিলে যেতে হবে, পেজ টেবিলের জন্য রেজিস্টারে যেতে হবে, রেজিস্টার থেকে আগে পেজের তথ্য নিতে হবে, পেজ টেবিলের তথ্য নিতে হবে, এরপর পেজ টেবিল থেকে যে আমি আবার আমার সেই ডেটাটা কোথায় স্টোর করব সেই তথ্য নিব। সো দুইটা মানে প্রত্যেকটা কাজ করার জন্য, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য দুটো মেমোরি অ্যাক্সেস করার দরকার হয়ে পড়ে, একটা হচ্ছে পেজ টেবিলের রেজিস্টার মেমোরি, আর একটা হচ্ছে গিয়ে মেইন মেমোরি। তো এই এই ঝামেলা থেকে মুক্তির জন্য কিন্তু আমার এই ট্রান্সলেশন লুক অ্যাসেট বাফার বা টিএলবি আনা। টিএলবি তে এটা হচ্ছে আলাদা কোনো রেজিস্টার না, এটা জাস্ট একটা বাফার। এই বাফারে মেইনলি পেজ নাম্বার গুলো আসলে থাকবে, এবং ফ্রেম নাম্বার থাকবে, যেটা আমার পেজ টেবিলে থাকে, পেজ নাম্বার, ফ্রেম নাম্বার, পেজ নাম্বার, ফ্রেম নাম্বার, যেটা থাকে পেজ টেবিলে ঠিক এরকমই থাকবে, কিন্তু সবগুলো থাকবে না। মানে সবগুলো পেজ আর ফ্রেম নাম্বার থাকবে না। সাপোজ প্রত্যেকটা টিএলবি একটা সাইজ থাকে, সাপোজ এটা হচ্ছে 100 এন্ট্রি টিএলবি তে 100টা পেজের নাম্বার এন্ট্রি থাকবে, কারণ পেজের এন্ট্রি তো হচ্ছে মিলিয়নস হয়, পেজের এন্ট্রি হচ্ছে মিলিয়নস অফ পেজ এন্ট্রি থাকে। কিন্তু সেইখানে সাপোজ আমার টিএলবিটা যদি 100 হয়, তার মানে মাত্র আমি 100টা পেজের তথ্য এখানে স্টোর করে রাখতে পারবো, বাদ বাকিগুলো থাকবে না।
বাদ বাকিগুলো পেজের টেবিলের তথ্য থাকবে না। তো সিপিইউ থেকে যে লজিক্যাল অ্যাড্রেসটা আমি জেনারেট করলাম সেটার পি আর ডি আছে, সেই পি আর ডি অর্থাৎ সেই পেজ নাম্বারটা যদি আমার টিএলবি তে আমি না পাই, প্রথমে আমি সেই পেজ নাম্বারটা আমি টিএলবি তেই পেয়ে গেলাম, সাপোজ আমার 1 নাম্বার পেজ সেটা টিএলবি তে আছে, সেটা পেয়ে গেলাম, সেই জিনিসটাকে বলা হচ্ছে টিএলবি হিট। অর্থাৎ আমার এই যে 1 মিলিয়ন এন্ট্রি থেকে আমার টিএলবি তে মাত্র তথ্য আছে 100টা রো এর তথ্য আছে এই টিএলবি তে। আমি সিপিইউ থেকে যেই অ্যাড্রেসটা জেনারেট করলাম সাপোজ সেটা আমি এই টিএলবি তেই পেয়ে গেলাম, সেই জিনিসটাকে বলা হচ্ছে টিএলবি হিট। টিএলবি তে পেয়ে গেলে সাথে সাথে এটা ফ্রেম নাম্বার জেনারেট করে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করব। আর যদি আমি টিএলবি তে না পাই, অর্থাৎ আমি যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছি সেটা তো যেহেতু বললাম আমি পেজ আছে, পেজ নাম্বার হতে পারে সাপোজ 1 মিলিয়ন, মিলিয়ন পেজ নাম্বার থাকবে। তো এখানে আমার যে একশোটা এন্ট্রি আছে, সেই 100 এন্ট্রিতে আমার এই যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছি সেটা আমি পাইনি, যে পেজটা জেনারেট করছি সেটা আমার টিএলবি তে নাই, তাহলে সেটাকে আমরা বলবো টিএলবি মিস। এরপর যে আমার যে মেমোরিতে পেজ টেবিল লেখা আছে সেইখান থেকে যে এরপর আবার ওই এন্ট্রিটা খুঁজে আনবো, এন্ট্রিটা খুঁজে এনে আবার এইখানে সাথে সাথে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্টও করব, প্লাস যে এন্ট্রিটা নতুন পাবো সেটা আমি টিএলবি তে অ্যাডও করব। তাহলে কি দাঁড়াচ্ছে, আমার লজিক্যাল অ্যাড্রেস আছে, সিপিইউ থেকে লজিক্যাল অ্যাড্রেস আমি জেনারেট করলাম, পেজ নাম্বার জেনারেট করলাম, পেজ নাম্বারটা আমার টিএলবি একটা বাফার, যে বাফারে সব পেজের তথ্য থাকে না, অল্প কয়েকটা পেজের তথ্য রাখবো, মানে রেজিস্টারে যে সলভটা ছিল সেটা হচ্ছে সবগুলো পেজের তথ্য রেজিস্টারে থাকবে, বাট আমার দুইবার মেমোরি অ্যাক্সেস করতে হবে, একবার রেজিস্টারটা করতে হবে, একবার মেইন মেমোরি অ্যাক্সেস করতে হবে, সেটা করতে হচ্ছে না। এটা বাফার, বাফারে 100টা তথ্য আছে, সাথে সাথে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারছি বাফারটাকে। কিন্তু যেটা হতে পারে বাফারটা যদি অ্যাক্সেস করে আমার পেজের তথ্য বাফারে পেয়ে যায় তাহলে সেটা টিএলবি হিট। সাথে সাথে আমি ফ্রেম নাম্বারটা তো এই যে পেজ নাম্বার আর ফ্রেম নাম্বার থাকবে, এটা ওই যে কি ভ্যালু পেয়ার আর কি, কি ভ্যালু পেয়ার যেটাকে আমি বলি অনেকটা হ্যাশ টেবিলের মতো, যে আমার পেজ নাম্বার আছে ফ্রেম নাম্বার আছে, পেজ নাম্বার আছে ফ্রেম নাম্বার আছে, এই কি এর সাথে যদি আমার লজিক্যাল অ্যাড্রেসের পি মিলে যায় পেজ নাম্বারের সাথে, তাইলে আমি ফ্রেম নাম্বারটা এই ভ্যালুটা এখান থেকে নিয়ে ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করতে পারতেছি। আমার ডি যোগ করলেই তো হয়ে যাচ্ছে, ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার অফসেট যোগ করলেই, পেজের সাথে অফসেট যোগ করলেই তো ফ্রেমের যে ফিজিক্যাল অ্যাড্রেস সেটা পেয়ে যাচ্ছি। কিন্তু আমার যদি টিএলবি হিট না হয়, ওই 100টা এন্ট্রির মধ্যে যদি আমার সিপিইউর যে ভ্যালুটা লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করছে, যে পেজটা জেনারেট করছে সেটা যদি আমার টিএলবি তে এই মুহূর্তে অ্যাভেলেবল না থাকে, তাহলে তখন যে আমি আবার আবার মেমোরিতে যাব, এরপর যে পুরো পেজ টেবিল, মেইন যে পেজ টেবিল সেটা তো আর টিএলবি না, টিএলবি একটা জাস্ট ছোট একটা বাফার, পুরো যে পেজ টেবিল সেটা সার্চ করব, সেটা সার্চ করে তো আমার পেজ নাম্বারটা পেয়ে যাচ্ছি, সেই যে এন্ট্রির যে তথ্যটা এরপর আমি টিএলবি কে আপডেট করব, যে এই যে এত পেজ নাম্বার মানে টিএলবি তে একটা রো বাড়িয়ে দিলাম, অর্থাৎ আমি যে তথ্যটা মিসিং ছিল সেটা টিএলবি তে আপডেট করলাম, প্লাস ওই যে আমি ফ্রেম নাম্বার তো ওই পেজ টেবিল থেকে পাবোই, সেই ফ্রেম নাম্বার নিয়ে আমি আবার ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলাম। তো অনেকের কোশ্চেন থাকতে পারে যে এইটা তো ঘর মাত্র 100টা, তা আমার যদি অলরেডি ঘর ফিল আপ হয়ে যায়, তাহলে আমি যে নতুন টিএলবি মিস হলে আমি যে আবার এইখান থেকে তথ্য নিয়ে টিএলবি কে আপডেট করবো, তাহলে কেন করব, কিভাবে করবো, 100টা তো ফিল আপ হয়ে গেছে। সেটার একটা সলিউশন হচ্ছে যে লিস্ট ইউজ যেটা, অর্থাৎ এই টিএলবি তে যে পেজ নাম্বারটা সবচেয়ে কম ইউজ হয়েছে সেটা সোয়াপ করে এই যে নতুন যেই মিসের পর যেই নতুন করে পেজ নাম্বারটা পেলাম সেটা এন্ট্রি দেওয়া, এটা একটা সলিউশন হতে পারে। দেখুক, তো এটাই হচ্ছে আমার পেজিং হার্ডওয়্যার উইথ টিএলবি। এবার হচ্ছে আমাদের ইফেক্টিভ অ্যাক্সেস টাইম। ইফেক্টিভ অ্যাক্সেস টাইমটা কি আমরা দেখতেছি যে টিএলবি তে তো সবসময় হিট করে না, হিট রেশিও হচ্ছে গিয়ে কত পার্সেন্ট অফ টাইম পেজ নাম্বারটা আমরা ফাউন্ড ইন টিএলবি, অর্থাৎ টিএলবি হিট কতটা করে সেটা হচ্ছে হিট রেশিও। আমরা যদি বলি হিট রেশিও 80%, তার মানে আমাদের 80% অফ দ্য টাইম আমি যখনই টিএলবি তে যাই টিএলবি হিট করে, অর্থাৎ আমি যখনই সিপিইউ থেকে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করি 80% অফ দ্য টাইম টিএলবি তে আমি পেজ নাম্বারটা পেয়ে যাই, তখন আমি ওইটাকে আর কি হিট রেশিও 80% বলবো। এখন সাপোজ আমার 10 ন্যানোসেকেন্ড লাগে এক্সেস মেমোরি করতে, মেমোরি অ্যাক্সেস করতে আমার 10 ন্যানোসেকেন্ড লাগে। এখন ইফ ইউ ফাইন্ড দ্য ডিজায়ার্ড পেজ ইন টিএলবি দেন আ ম্যাপ মেমোরি অ্যাক্সেস
টেক 10 সেকেন্ড, কারণ আলাদা কোনো সময় দরকার হয় না। টিএলবি তে যদি আমি পাই তাহলে তো আমার দুইটার মেমরি অ্যাক্সেস করা লাগতেছে না, তাই না? টিএলবি তো এই কারণেই আনছি যাতে করে এই রেজিস্টার, যেই দুইটা রেজিস্টার আছে সেই দুইটা রেজিস্টার আমার অ্যাক্সেস না করা লাগে, এই জন্য তো টিএলবি আনছি। এখন এইখানে বলতেছে যে সাপোজ 10 ন্যানোসেকেন্ড টাইম লাগে মেমোরি অ্যাক্সেস করতে, 10 ন্যানোসেকেন্ড আমি মেমোরি অ্যাক্সেস করতে পারি। এখন তার মানে টিএলবি তে যদি হিট হয় তাহলে মেমোরি অ্যাক্সেস করতে 10 ন্যানোসেকেন্ডই লাগে, পেজের জন্য মেমোরিতে যেতে হয় না, টিএলবি তে আমি পেয়ে যাচ্ছি। আর যদি টিএলবি হিট না হয়, টিএলবি তে যদি আমি না পাই, আদারওয়াইজ উই নিড টু মেমোরি অ্যাক্সেস, সো ইট ইজ 20 ন্যানোসেকেন্ড। যেহেতু দুইটা মেমোরি অ্যাক্সেস লাগে আবার রেজিস্টারের কাছে যেতে হয়, সাপোজ আমার 20 ন্যানোসেকেন্ড লাগে হচ্ছে গিয়ে যদি আমি টিএলবি মিস করি সেক্ষেত্রে, তাহলে আমার ইফেক্টিভ অ্যাক্সেস টাইম বা ইএটিটা কি? যেহেতু 80% অফ দ্য টাইম আমি বলতেছি আমার হিট রেশিও 80%, 80% অফ দ্য টাইম আমার লাগে কত ন্যানো সেকেন্ড? 10 ন্যানো সেকেন্ড। কারণ 80% অফ দ্য টাইমই তো আমার হিট হয়, 80% অফ দ্য টাইমই তো জাস্ট আমি মেমোরি অ্যাক্সেস করেই হয়ে যায়। টিএলবি তে আমি আমার সংখ্যাটা আমার পেজটা পেয়ে যাই, পেজ নাম্বারটা, পেজের তথ্যটা পেয়ে যাই। আমার আর আহ, যেই মেমোরি সেকেন্ডারি যে মেমোরি অ্যাক্সেস, অর্থাৎ আমার দ্বিতীয়বার যে মেমোরি অ্যাক্সেসটার দরকার হয় পেজ টেবিলের জন্য, সেটা দরকার হয় না যদি আমার হিট রেশিও থাকে 80%। তাহলে 80% অফ দ্য টাইম আমার 10 ন্যানো সেকেন্ডে আমার কাজ শেষ হয়ে যায়। পেজ থেকে নাম্বার নিয়ে আমি ফিজিক্যাল চলে যেতে পারি, ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতে পারি, ফিজিক্যাল রিসোর্স অ্যালোকেশন করতে পারি। আর বাদ বাকি 20% অফ দ্য টাইম বলতেছে হিট রেশিও যদি 80% হয় তার মানে 20% অফ দ্য টাইম কিন্তু সে ফেল করে, 20% অফ দ্য টাইম সে এই টিএলবি মিস করে। তার মানে 20% অফ দ্য টাইম তার পেজ টেবিলের কাছে যেতে হয়, তাহলে তার দুইটা মেমোরি অ্যাক্সেস করতে হয়, তাহলে 20% অফ দ্য টাইম তার সময় লাগে 20 ন্যানো সেকেন্ড। 80% অফ দ্য টাইম তার সময় লাগে 10 ন্যানো সেকেন্ড, আর 20% অফ দ্য টাইম তার সময় লাগে 20 ন্যানো সেকেন্ড। তাহলে মোট ইফেক্টিভ অ্যাক্সেস টাইম হচ্ছে হিটের পার্সেন্টেজটা প্লাস মিসের পার্সেন্টেজটা। হিটের পার্সেন্টেজ হচ্ছে 0.80 × 10, সময় লাগে 10 ন্যানো সেকেন্ড, আর মিস করলে আহ, সময় লাগে 20 ন্যানো সেকেন্ড, আর মিসের পার্সেন্টেজ হচ্ছে 20। তাহলে মোট দুটো যোগ করলে বেরোচ্ছে 12 ন্যানো সেকেন্ড। এটাই হচ্ছে এই 80% হিট রেশিওর ক্ষেত্রে ইফেক্টিভ অ্যাক্সেস টাইম বা ইএটি। তো এখন আমি যদি বলি যে আমার হিট রেশিও হচ্ছে 90%, 99%, তাইলে আমার ইএটিটা কত? তাহলে আমার মাত্র 99% সময় কিন্তু তার 10 ন্যানো সেকেন্ড লাগতেছে, তাহলে 0.99 × 10, আর মাত্র 1% সময় সে মিস করতেছে, সেক্ষেত্রে তার মিস 20 সেকেন্ড লাগবে মাত্র 1% সময়, তার মানে 0.01 × 20। তাহলে এই দুটো যোগ করলে বেরোচ্ছে 10.1 ন্যানো সেকেন্ড। এটা যদি হচ্ছে আমার হিট রেশিও 99% হয় তাহলে আমার ইএটি হবে 10.1 ন্যানো সেকেন্ড। এখন হচ্ছে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে শেয়ার্ড পেজ। এই শেয়ার্ড পেজটা কি? শেয়ার্ড পেজটা হচ্ছে ওয়ান কপি অফ রিড অনলি কোড শেয়ার্ড অ্যামং প্রসেসেস। রিইনটেন্ট কোড যেটা আর কি, রিইনটেন্ট কোড হচ্ছে যেটা, যে কোডটা হচ্ছে কি আর মডিফাই হয় না, যে কোডটা নিজে থেকে মডিফাই হয় না, যে কোডটা নিজেকে নিজে মডিফাই করতে পারে না, সেই কোডটা হচ্ছে রিইনটেন্ট কোড। তো এইসব রিএন্টেড কোড, যেটা হচ্ছে রিড অনলি কোড আর কি, সেটা যদি আমরা শেয়ার করতে চাই, অনেকগুলো প্রসেস একটা একটা ফাইলই একটা কোড যদি শেয়ার করতে চাই তাহলে সেটা শেয়ার পেজের মাধ্যমে করা সম্ভব। মানে বেশি, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কপি তৈরি করার দরকার নেই। সাপোজ 40 জন ইউজার টেক্সট এডিটর নামের একটা প্রোগ্রাম এক্সেস করতে চাই, সাপোজ টেক্সট এডিটর নামের একটা প্রোগ্রাম এক্সেস করতে চাই, তাহলে 40 জন আহ, যে ইউজার আছে সেই 40 জন ইউজারই তো সেম ফাইলটা এক্সেস করতেছে। সেই প্রোগ্রামটা যদি রিইনটেন্ট প্রোগ্রাম হয়, অর্থাৎ এরকম কোড থাকা লাগবে যেটা নিজেকে নিজে মডিফাই করতে পারে না। সাপোজ আমার টেক্সট এডিটরটা একটা রিইনটেন্ট প্রোগ্রাম, তো এই রিএন্টেড প্রোগ্রাম টেক্সট এডিটর, সেই রিএন্টেড কোডটা আমার 40 জন ইউজার একসাথে একই সাথে তারা চালাতে চাচ্ছে। এখন আমার মেমোরিতে এই 40টার জন্য আবার 40টা পেজে আলাদা আলাদা ভাবে জায়গা দেওয়ার দরকার নাই।
সেটা কিভাবে করতে হবে আমরা একটু দেখি, মানে সেটা তাহলে শেয়ার পেজের মাধ্যমে করা যাবে কিনা। শেয়ার পেজটা তাহলে কি, প্রথমত আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা প্রসেসের সাপোজ নিজের রাখা ডেটা রাখার জন্য, নিজস্ব ডেটা রাখার জন্য কিছু জায়গার প্রয়োজন হয়। আচ্ছা, এবার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসেস ওয়ান এর এই মেমোরি দরকার, প্রসেস টু এর এই মেমোরি দরকার, প্রসেস থ্রি এর একই মেমোরি দরকার। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রসেস ওয়ানের যে পেজ গুলো, এই পেজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে লাইব্রেরি ওয়ান, লাইব্রেরি টু, লাইব্রেরি থ্রি, লাইব্রেরি ফোর, লাইব্রেরি ওয়ান, লাইব্রেরি টু, লাইব্রেরি থ্রি, লাইব্রেরি ফোর, মানে প্রত্যেকের সাপোজ এই লাইব্রেরিটা হচ্ছে লাইব্রেরি টেক্সট এডিটর, এই টেক্সট এডিটরের কোডটাই প্রত্যেকের দরকার, প্রসেস ওয়ান এর দরকার, প্রসেস টু এর দরকার, প্রসেস থ্রি এর দরকার। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকের জন্য টেক্সট এডিটর, যেটা বললাম যে একটা টেক্সট এডিটর যদি 40 জন ইউজার ইউজ করে, তাহলে তাদের জন্য আলাদা আলাদা ফ্রেমে অ্যালোকেট করব না আমরা। এটি হচ্ছে শেয়ার পেজ, যে প্রত্যেকটা প্রসেস যেহেতু সেম জিনিসই ব্যবহার করতেছে, রিইনটেন্ট প্রোগ্রামটাই সেম প্রোগ্রামটাই ব্যবহার করতেছে, তাহলে প্রসেস ওয়ান, প্রসেস টু, প্রসেস থ্রি, তিনটা প্রসেসই আমরা দেখি যে সেম, এক্স্যাক্টলি সেম পেজ নাম্বারের সাথেই সে অ্যালোকেটেড হয়ে আছে। আমরা দেখতেছি যে প্রসেস ওয়ান, প্রসেস টু, প্রসেস থ্রি, তিনটারই পেজ টেবিলে এই যে প্রথম ইনস্ট্রাকশন যেটা টেক্সট এডিটর ওয়ান ইনস্ট্রাকশন, সেই টেক্সট এডিটর ওয়ান ইনস্ট্রাকশনটা দেখি যে 0 নাম্বার, 1 নাম্বার, 2 3, পেজ নাম্বার লেখা নেই, আমি লিখে নিচ্ছি। 0 নম্বর ইনস্ট্রাকশনটা হচ্ছে গিয়ে 0 নম্বর পেজটা গেছে কততে, 3 নম্বর ফ্রেমে। এই যে লাইব্রেরি, এটা তো জিরো, লাইব্রেরি ওয়ান এই ইনস্ট্রাকশনটা গেছে 3 নম্বর ফ্রেমে, 1 নম্বর ইনস্ট্রাকশনটা গেছে 4 নম্বর ফ্রেমে, 1 নম্বর ইনস্ট্রাকশন আছে LIBC2, এটা গেছে 4 নম্বর ফ্রেমে। তবে 2 নম্বর ইনস্ট্রাকশনটা আছে 6 নম্বর ফ্রেমে, 2 নম্বর ইনস্ট্রাকশনটা আছে 6 নম্বর ফ্রেমে, 2 নম্বর ইনস্ট্রাকশন আছে LIBC3, এটা আছে 6 নম্বর ফ্রেমে। আর এই যে এখানে থ্রিতে গেছে ওয়ান, ওয়ানে আছে LIBC4, এই যে ওয়ানে আছে LIBC4। আমরা দেখছি প্রত্যেকটার পেজ টেবিল সেম, প্রসেস থ্রি এর পেজ টেবিলে এই তথ্যগুলো সেম, প্রসেস ফোর এরও পেজ টেবিলে, সরি প্রসেস টু এরও পেজ টেবিলে এই তথ্যগুলো সেম, প্রসেস থ্রি এরও পেজ টেবিলটা সেম। তিনটার পেজ টেবিলটা একই রকম, কারণ তিনটা সেম ডেটা, যেমন টেক্সট এডিটর, তিনটা সেম ডেটাই একসাথে অ্যাক্সেস করতেছে, সেম প্রোগ্রামই একসাথে অ্যাক্সেস করতেছে, তাই তাদের জন্য আলাদা ফিজিক্যাল মেমোরিতে আলাদা লোকেশন অ্যালোকেট করা হয়নি, যেহেতু তিনজন সেম রিইনটেন্ট প্রোগ্রামে অ্যাক্সেস করতেছে, এজন্য তিনজনের জন্য আলাদা আলাদা করে আর ফিজিক্যাল মেমোরিতে জায়গা অ্যালোকেশন করতে হয় না। আমি একটা যদি ম্যাথের মাধ্যমে দেখাই, সাপোজ আমার এখানে তিনটা প্রসেস আছে, তিনটা প্রসেসের এই প্রত্যেকটা পেজ সাইজ হচ্ছে, আচ্ছা এই শেষ শেষ পেজটাকে আমরা বলবো ডেটা। প্রত্যেকের নিজের ডেটার প্রয়োজন হতে পারে, এটা হচ্ছে ডেটা। প্রত্যেকের নিজের আলাদা ডেটা থাকবে, প্রত্যেকটা প্রসেসের ডেটা আলাদা, মানে রিইনটেন্ট প্রোগ্রাম শেয়ার করতে পারে, কেউ তো নিজের ডেটা শেয়ার করতে পারে না। প্রত্যেকটা প্রসেসের ডেটার জন্য আলাদা মেমোরি লাগবে, এবং কখনো একটা প্রসেস আরেকটা প্রসেসের জায়গায় সেম ডেটা, মানে একই লোকেশনে প্রসেস ওয়ান, প্রসেস টু, প্রসেস থ্রির ডেটা আছে এরকম হবে না। প্রত্যেকটা প্রসেসের ডেটা আলাদা আলাদা ফিজিক্যাল মেমোরিতে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু যদি রিইনটেন্ট কোড হয় তখন পেজ শেয়ার করতে পারে, যেমন একই রিইনটেন্ট প্রোগ্রাম ইউজ করতেছে, যেমন টেক্সট এডিটর, তখন পেজ শেয়ার করতেছে। আমরা দেখলাম যে তিনটারই সেম জায়গায় আছে, সেম জায়গায় আমার কোডটা আছে। এখন আমরা এটার একটা ম্যাথ দিয়ে দেখি যে আসলে কতটুকু উপকার হচ্ছে এর ফলে। আমার প্রসেস তিনটা, সাপোজ আমার পেজ সাইজ হচ্ছে, সাপোজ পেজ সাইজ হচ্ছে 2 বাইট, পেজ সাইজ 2 বাইট, তাহলে এখানে প্রত্যেকটার 5টা পেজ আছে, তো এখানে হচ্ছে 10 বাইট, বড় হাত বি, এখানে 10 বাইট, এখানে 10 বাইট লাগতেছে। তো এখন প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা ভাবে তৈরি করা হইতো, ডেটা হচ্ছে 2 বাইটের, আর আমার টেক্সট এডিটরের প্রোগ্রামটা লোড করার জন্য, অ্যালোকেট করার জন্য লাগতেছে হচ্ছে 4টা পেজ, মানে 8 বাইট। তাহলে তিনটার
8 বাইট করে লাগতেছে প্রত্যেকটারই, এই যে প্রত্যেকটারই 8 বাইট করে লাগতেছে হচ্ছে গিয়ে টেক্সট এডিটর প্রোগ্রাম লোড করার জন্য, তিনটা প্রসেসর। এটা হচ্ছে টেক্সট এডিটর লোড করার জন্য এত বাইট লাগতেছে, প্লাস তাদের নিজেদের ডেটার জন্য লাগতেছে কত, প্রত্যেকটা ডেটা হচ্ছে 2 বাইট আছে, একটা পেজ দখল করে আছে ডেটা, অর্থাৎ 2 বাইট লাগবে ডেটার জন্য। তাহলে 2 × 3, তাহলে মোট কত বাইট লাগতেছে, 3 × 24 আর 6 30 বাইট। যদি এরা এই এই লাইব্রেরির জন্য, অর্থাৎ এই টেক্সট এডিটরের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা অ্যালোকেট করার জন্য আলাদা আলাদা ফিজিক্যাল মেমোরিতে রাখতো, অ্যালোকেশন হইতো, তাহলে ফিজিক্যাল মেমোরি লাগতো হচ্ছে 30 বাইট। এখন যেহেতু তারা আলাদা আলাদা রাখতেছে না, পেজ শেয়ার করতেছে, এর ফলে আমরা এখন দেখি যে কি উপকার হয়েছে। তাহলে এই যে প্রত্যেকের যে 8 বাইট করে লাগতো আলাদা আলাদা ভাবে, এখন কি প্রত্যেকে 8 বাইট করে লাগতেছে, লাগতেছে না, কারণ এই তিনজনই সেম লোকেশনে টেক্সট এডিটরের প্রোগ্রামটা অ্যালোকেট করছে। তার মানে লাইভ LIBC1, LIBC2, LIBC3, LIBC4, আমরা দেখতে পাচ্ছি যে পেজ টেবিলটা সেম, অর্থাৎ সেম লোকেশনে তাদের এই শেয়ার ডেটাটা আছে, শেয়ার পেজটা আছে। তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে 8 লাগতেছে না, মোট 8 লাগতেছে। তাহলে আমার এই ক্ষেত্রে হিসাব হচ্ছে টেক্সট এডিটরের কোড অ্যালোকেশনের ক্ষেত্রে আমার লাগছে মাত্র 8 বাইট। 8 × 3 হবে না, তিনজনই সেম একটা জায়গায় ইউজ করতেছে, তাহলে হবে 8 × 1। কিন্তু প্রত্যেকের ডেটা আলাদা, একটু আগে বলছিলাম যে প্রসেসর ডেটা তো সেম লোকেশন শেয়ার করতে পারে না, তো প্রত্যেকের ডেটা আলাদা, তো সেই ক্ষেত্রে তাদের ডেটা ঠিক আলাদা আছে। 2 × 3, তাহলে লাগতেছে 8 + 6 14 বাইট। আগে লাগতো 30 বাইট পেজ শেয়ার করার জন্য, এখন লাগতেছে শেয়ার পেজ হওয়ার জন্য এখন লাগতেছে 14 বাইট। তো এইভাবে বুঝতে পারতেছি যে শেয়ার পেজ হলে কিন্তু আমার যদি শেয়ার পেজ প্রযোজ্য হয়, শেয়ার পেজ করা যায়, সেক্ষেত্রে আমাদের মেমোরি অনেকটাই বেঁচে যায়। আচ্ছা, তো আমরা আহ, শেষ করার আগে একটা ম্যাথ দেখে নিই, জাস্ট একটা ম্যাথ দেখবো। এই ম্যাথটা আমরা একটু পড়ি। বলা হচ্ছে যে কনসিডার এ সিস্টেম with byte addressable memory, 32-bit logical address, 4 কিলোবাইট হচ্ছে আমাদের পেজ সাইজ, and table entries of 4 bytes each. What will be the size of the page table in megabyte? মেগাবাইটে পেজ টেবিলের আমার সাইজটা জানতে চাইছে। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি বলছে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইটে আছে, সিস্টেমের বাইট অ্যাড্রেসেবল মেমোরি। তো প্রথম পয়েন্ট আউট করি যে আমাদের লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 32 বিট, সিস্টেম লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে, ভার্চুয়াল মেমোরি হচ্ছে 32 বিট। 4 কিলোবাইট হচ্ছে একটা পেজের সাইজ, 4 কিলোবাইট, 4 কিলোবাইট হচ্ছে আমার পেজের সাইজ। আর প্রত্যেকটা টেবিল ইন এন্ট্রি, ওই যে আমার পেজ টেবিল বোঝাচ্ছে এখানে, প্রত্যেকটা পেজ টেবিলে এন্ট্রি হচ্ছে, এন্ট্রির সাইজ হচ্ছে 4 বাইট করে। তো আমার হচ্ছে পেজ, মোট যে পেজ টেবিলটা সেইটার সাইজ কত হবে মেগাবাইট, এটা জানতে চাইছে। তো আমরা আহ, প্রথমে দেখি যে আমাদের প্রথমে বের করতে হবে এই ক্ষেত্রে যে আমাদের নাম্বার অফ লজিক্যাল বিটস কত, নাম্বার অফ লজিক্যাল বিটস বলা হয়েছে কত, 32। এই যে বলা হয়েছে 32 বিট নাম্বার অফ লজিক্যাল অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেসটা যদি 32 বিটের হয়, অর্থাৎ লজিক্যাল অ্যাড্রেস বিট যেটা আমরা দেখলাম আমাদের ভার্চুয়াল মেমোরি বা লজিক্যাল মেমোরি, সেটার অ্যাড্রেস হচ্ছে 32 বিটের, 32 বিটের অ্যাড্রেস, 32 বিটের অ্যাড্রেস হলে মোট ডেটাটা কত সাইজের, মানে লজিক্যাল যে প্রসেসটা সেটা কত বড়। যেহেতু অ্যাড্রেস লাগছে 32 বিট, তাহলে ডেটাটা হচ্ছে গিয়ে 32টা বিট লাগছে অ্যাড্রেসটা লেখার জন্য, তাহলে ডেটাটা নিশ্চয়ই 2 টু দি পাওয়ার 32 বিট, না 32 বাইট, আচ্ছা 2 টু দি পাওয়ার 32 বাইট বা 4 জিবি। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 32 বাইট বা 4 জিবি। আচ্ছা, এতগুলো বিট লাগছে, তাহলে আসলে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 32 বা 4 জিবি হচ্ছে আমার হচ্ছে গিয়ে প্রসেসটার সাইজ। তাহলে এটা হচ্ছে আমার প্রসেস সাইজ, প্রসেস সাইজ হচ্ছে গিয়ে
4 GB। আচ্ছা, প্রসেস সাইজ আমরা পাইলাম যে 4 GB। আচ্ছা, এখন আমাদের পেজ টেবিলের সাইজ জানার আগে জানতে হবে যে পেজ টেবিলে মানে এন্ট্রি আছে মোট কতটা, সেটা আগে জানতে হবে। সাইজ বের করার আগে এন্ট্রি আছে কতটা সেটা জানতে হবে। আচ্ছা, তো নাম্বার অফ এন্ট্রি, পেজ টেবিলের নাম্বার অফ এন্ট্রি বের করার যেই কমন সেন্স সেটা কি বলে, যে কতগুলো পেজ টেবিলে কতগুলো রো থাকবে, সেটা হচ্ছে গিয়ে আমার প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 4 কিলোবাইট করে, প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 4 কিলোবাইট করে। আমার মোট প্রসেসটা হচ্ছে 4 গিগাবাইট, মোট প্রসেসটা হচ্ছে 4 গিগাবাইট। তাহলে 4 গিগাবাইটকে আমরা কি করি, পেজিং আসলে কি হয়, মোট প্রসেসটাকে ভাগ করি, মোট পেজটাকে পেজে ভাগ করি। প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে বলা হচ্ছে 4 কিলোবাইট। আমার মোট প্রসেস সাইজ হচ্ছে 4 গিগাবাইট, তাহলে মোট কয়টা ভাগে বিভক্ত হবে, অর্থাৎ মোট কয়টা পেজ থাকবে। পেজ নাম্বার বের করা কি সহজ, জাস্ট ভাগ করে দেওয়া, যে মোট 4 গিগাবাইটকে প্রত্যেকটা পেজ 4 কিলোবাইট করে হলে কয়টা পেজ, তাহলে জাস্ট ভাগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে হচ্ছে নাম্বার অফ এন্ট্রিজ, এন্ট্রিজটা কত হবে, 4 গিগাবাইট বাই 4 কিলোবাইট। এটা হচ্ছে আমার নাম্বার অফ এন্ট্রিজ। গিগাবাইটকে আমরা লিখতে পারি 2 to the power 32 বাইট, 2 to the power 32 বাইট। আর কিলোবাইটকে লেখা যায় 2 to the power 12 বাইট, কিলোবাইটকে লেখা যায় 2 to the power 12 বাইট। তাহলে আমরা যদি বিয়োগ করে দেই, জাস্ট এত কিছু হিসাব করতে হয় না, 32 থেকে 12 বিয়োগ করলেই 2 to the power 22 বাইট। এটা হচ্ছে আমার, সরি বাইট লিখবো না, বাইট বাইট তো কাটা গেছে, জাস্ট নাম্বার অফ এন্ট্রি, বাইট বাইট কাটা যাবে। নাম্বার অফ এন্ট্রি হচ্ছে 2 to the power 20, 2 to the power 20 হচ্ছে আমার নাম্বার অফ এন্ট্রি, অর্থাৎ পেজ টেবিলে এতগুলো রো থাকবে। এখন পেজ টেবিলের সাইজ কত, এটা খুব ইজি এখন বলা। পেজ টেবিলে রো থাকবে 2 to the power 20টা। এখন বলা হয়েছে পেজ টেবিলের প্রত্যেকটা এন্ট্রির সাইজ হচ্ছে 4 বাইট করে, প্রত্যেকটা এন্ট্রির সাইজ হচ্ছে 4 বাইট করে, তাহলে মোট পেজ টেবিলের সাইজ কত হবে। এন্ট্রি আছে 2 to the power 20টা, প্রত্যেকটা এন্ট্রির সাইজ হচ্ছে 4 বাইট, তাহলে মোট এন্ট্রি কত হবে, 2 to the power 20 ইন্টু 4 বাইট। 4 কে আমি যদি লিখি 2 to the power 20 ইন্টু 4 কে লিখি 2 to the power 2, তাহলে হচ্ছে আসলে কি 2 to the power 22 বাইট। 2 to the power 22 বাইটকে আমরা এইভাবে লিখতে পারি যে 4 মেগাবাইট। তাহলে আমার পেজ টেবিলের সাইজ হবে 4 মেগাবাইট। সো এটাই হচ্ছে এই ম্যাথটা জাস্ট দেখানোর ছিল। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। সবাইকে শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ।